লন্ডনে হিথ্রো বিমানবন্দরে বাংলাদেশ সময় বেলা ৩টায় পৌঁছলে খালেদা জিয়াকে সেখানে স্বাগত জানান তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমান। ৭ বছর পর হিথ্রো বিমানবন্দরে দেখা হলো তাদের। হিথ্রো বিমানবন্দরে পৌঁছার পর সেখান থেকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে সরাসরি নেওয়া হবে লন্ডন ক্লিনিকে। সেখানে কিছুদিন চিকিৎসা নেওয়ার পর প্রয়োজনে যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ডে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হতে পারে বেগম খালেদা জিয়াকে। কাতারের আমিরের পাঠানো বিশেষ একটি বিমানে গত রাত 11:15টার দিকে ঢাকা ছাড়েন তিনি। 10টায় যাওয়ার কথা থাকলেও গুলশান থেকে বিমানবন্দর পর্যন্ত নেতাকর্মীদের ঢলে দেরি হয় 1.25 ঘন্টা। মাঝে কাতারে থাকবে ছোট্ট যাত্রা বিরতি। আসলে এটি শুধু ওই পরিবারের না, গোটা বাংলাদেশের যারা প্রবাসী বাংলাদেশী তাদেরই হয়তো একটা আবেগঘন পরিবেশ। এমনকি অনেকে টিভির পর্দায় চোখ রাখছেন দেখার জন্য যে এত বছর পর মা ছেলের যেই দেখা সাক্ষাৎ, এই সাক্ষাৎটি কেমন হবে। একটু আমার মনে হয় এখানের যে বাংলাদেশী প্রবাসীরা ছিলেন তারা একটু আবেগতাড়িত ছিলেন। আ দীর্ঘদিন এই মা ছেলের বিরোধে যে বিরতি ছিল, বিরতির পর এত সাক্ষাৎ এবং দুজনেই চিকিৎসাধীন ছিলেন। বাংলাদেশের ছিলেন উনার মা, উনি ছিলেন লন্ডনে চিকিৎসাধীন। তো এখন দীর্ঘ প্রতীক্ষার পর মা ছেলের এই মিলন বাংলাদেশি প্রবাসী কমিউনিটিতে একটু আ একটু আবেগঘন পরিবেশের সৃষ্টি করেছে। বিশেষ করে বিএনপি পন্থী এবং বিএনপির যারা নেতাকর্মী তাদের মধ্যে বেশ উৎফুল্লতা লক্ষ্য করা যাচ্ছে পুরো কমিউনিটিতে এবং বিশেষ করে এয়ারপোর্টের বাহিরেও বিএনপি কর্মীদের ব্যাপক ঢল ছিল নেত্রীকে রিসিভ করার জন্য। জি। আজহার ভাইয়া, আরেকটি বিষয় জানতে চাই। উনি তো আজ পৌঁছলেন বেলা বিকেলের দিকে, তারপর ক্লিনিকে ভর্তি হওয়ার কথা। তা পরবর্তী মেডিকেল প্রসেসগুলো কি হবে এবং কতদিন আসলে তিনি লন্ডনে চিকিৎসার জন্য থাকতে পারেন? আ আমি এইমাত্র উনার একজন উনাদেরই সাথে একজনের সাথে কথা বললাম। যতটুকু জানতে পেরেছি উনি এই মুহূর্তে ভর্তি হবেন হচ্ছে লন্ডন ক্লিনিকে এবং সেখানে হয়তো ২-৩ এক লাগবে। উনার বিভিন্ন ডায়াগনোসিস করবেন। তারপর হয়তো উনারা বলতে পারবেন উনার ট্রিটমেন্টটা অ্যাকচুয়ালি কতদিন লাগতে পারে এবং কোন দিকে যেতে পারে, কোন ধরনের হসপিটালে যেতে পারে সেটি হয়তো এই ডায়াগনোসিস এর পরে বোঝা যাবে। তবে এই মুহূর্তে নির্দিষ্ট করে কিছুই বলা যাচ্ছে না। এই মুহূর্তে উনার অবস্থান লন্ডন ক্লিনিকে থাকবে। জনাব আজহার ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ইতিমধ্যে লন্ডনে পৌঁছে গেছেন এবং লন্ডনের অবস্থা জানাতে প্রবাসী সাংবাদিক আজহার ভুঁইয়া আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। এবারে দেশের শীতের খবর জানাতে চাই। ঘন কুয়াশার কারণে সারা দেশেই বেড়েছে শীতের তীব্রতা, আর এই অবস্থা আরও 3 দিন পর্যন্ত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বিশেষ করে বিপাকে পড়ে গেছেন খেটে খাওয়া মানুষেরা। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন তারা। দেশে সর্বনিম্ন তাপমাত্রা যশোরে 12.8 ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকায় 16.3 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার থেকে দেশের উত্তর পশ্চিম অঞ্চলে সম্ভাবনা রয়েছে শৈত্যপ্রবাহের। তখন তাপমাত্রা সেখানে নেমে আসতে পারে 10 ডিগ্রিরও নিচে। প্রচন্ড শীত ভাই, শীত তো পড়ছে, প্রচন্ড বাতাসে শরীর ঠান্ডা করে দিচ্ছে ভাই। ঠান্ডার ভিতরে খুবই কষ্ট হচ্ছে, বুঝেছেন? এই গাড়ি চালানো, এই হ্যান্ডেল ধরা খুবই কষ্ট। ঘন কুয়াশায় আমাদের জীবন জন্য মানে দুর্বিষহ হয়ে পড়ছে। কাজ তো করতে হবে, গরিব মানুষ। এখন গাড়ি না চালালে তো আর খাওয়া দাওয়ার মতো কোনো ব্যবস্থা হবে না। দর্শক, দেশের সীমান্তবর্তী জেলা পঞ্চগড় এবং যশোর থেকে আমাদের সহকর্মীরা যোগ দিয়েছেন। পঞ্চগড় থেকে আছেন হোসেন রায়হান এবং যশোর থেকে তৌহিদুর রহমান। শুরুতে পঞ্চগড়ের খবর জানাতে চাই। হিমালয়ের একেবারেই কাছাকাছি একটি জেলা পঞ্চগড়, সেখানে এত কম তাপমাত্রা আসলে কতটা তীব্রতা শীতের? হোসেন রায়হান। আপনাকে জানিয়ে রাখি যে গত ডিসেম্বর মাসের পুরো সময় জুড়েই কিন্তু পঞ্চগড় জেলার তাপমাত্রা 8 থেকে 10 ডিগ্রি ধরে ওঠানামা করেছে এবং জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ কিন্তু একই অবস্থা ছিল। হঠাৎ করে গত 3 দিন ধরে তাপমাত্রা কিছুটা উন্নতি হলেও আজ সকাল থেকে আবারও তাপমাত্রা নামতে শুরু করেছে। অর্থাৎ আজকে কিন্তু পঞ্চগড় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 14.2 ডিগ্রি সেলসিয়াস। আমি আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছে আগামী 2-3 দিনের মধ্যে এই অঞ্চলে হালকা বৃষ্টিপাতের আভাস রয়েছে, তাদের কাছে পূর্বাভাস রয়েছে। পাশাপাশি আপনি জানেন যে আসলে অব্যাহত শীতের কারণে এখানে সীমাহীন দুর্ভোগ বেড়ে চলছে।
সরকারি হাসপাতালগুলোতে প্রতিনিয়ত শিশু এবং বয়স্ক মানুষরা ভিড় করছে, তারা নানা শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে। আমি খোঁজ নিয়ে জেনেছি গত ১.৫ সপ্তাহে পঞ্চগড় জেলার বিভিন্ন এলাকায় শীত নিবারণ করতে গিয়ে সাধারণ মানুষ অগ্নিদগ্ধ হয়ে আহত হয়েছে প্রায় ৮ জনের মতো, এবং গত ৩ দিন আগে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে একটি শিশু শীতজনিত রোগে মারা গেছে। তো এই চিকিৎসকরা জানিয়েছে যে এই মুহূর্তে শিশুদেরকে সুরক্ষা দেওয়া ছাড়া আর অন্য কোনো কিছু নাই। আর বিশেষ করে হাসপাতালগুলোতে জায়গা সংকুলনের কারণে যেসব রোগী আসছে, বিশেষ করে শিশুরা, তাদেরকে মেঝেতে চিকিৎসা দেওয়া হচ্ছে, ফলে অনেক সুস্থ বাচ্চা কিন্তু অসুস্থ হয়ে পড়ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে যে আগামী জানুয়ারি পুরো সময় জুড়ে কিন্তু তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি ঘরে ওঠানামা করবে। তার কারণ এই মাসের মাঝামাঝি সময়ে একাধিক মৃদু এবং মাঝারি শৈত্যপ্রবাহের পূর্বাভাস তাদের কাছে রয়েছে। তো সব মিলে একটা দুর্ভোগ বিরাজ করছে এই জেলায়। জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাকে জানানো হয়েছে ইতিমধ্যে সরকারি এবং বেসরকারি ভাবে প্রায় ৫০,০০০ কম্বল বিতরণ করা হয়েছে এবং প্রায় ২০ লক্ষ টাকা সাধারণ মানুষের মধ্যে জনসংখ্যার ভিত্তিতে বিলি বন্টন করা হয়েছে। তো সন্ধ্যা থেকে এই উত্তর থেকে যে হিম বাতাস প্রবাহিত হচ্ছে, এটি কিন্তু মানুষের জন্য কষ্টের কারণ। সাধারণ যে শীত, সেটি কিন্তু মানুষের জন্য বড় বিষয় নয়, কিন্তু পঞ্চগড়ের সমস্যা হচ্ছে যে হিমালয়ের খুব নিকটবর্তী পঞ্চগড় জেলা হওয়ার কারণে হিমালয় থেকে যে বাতাসটি প্রবাহিত হচ্ছে, এটি কিন্তু আসলে মানুষের জীবনযাত্রাকে ব্যাহত করছে। শরীফ, এই ছিল আমার কাছে পঞ্চগড় জেলার সার্বিক রিপোর্ট। রায়হান, আপনাকে ধন্যবাদ। এবার যেতে চাই যশোরে। তৌহিদুর রহমান সেখানে রয়েছেন। তৌহিদ, সন্ধ্যা নেমে গেছে ইতিমধ্যে, সন্ধ্যার পর আসলে যশোরের চিত্রটা কেমন হয়? রাতের দিকে তাপমাত্রা আরো কমে যায়। শরীফ, আপনি ঠিকই বলছিলেন যে সূর্যাস্তের পর তাপমাত্রা কমে যাওয়ার সাথে সাথে শীতের তীব্রতাও বাড়ছে। একই সাথে সন্ধ্যার পর থেকে মৃদু শৈত্য বাতাস ও শৈত্যপ্রবাহ আমরা লক্ষ্য করছি, এবং এতে শীতের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে এবং তাপমাত্রা ক্রমান্বয়ে কমছে। সে কারণে সারাদিন কিন্তু আজকে যশোরের সর্বনিম্ন তাপমাত্রা হলেও দিনে খুব একটা এর প্রভাব পড়েনি, কারণ যে সর্বনিম্ন তাপমাত্রা 12.8 এটা রেকর্ড করা হয়েছে সকাল 6টার আগে। এরপরে আজকে সূর্যাস্তের পরপরই আজকে রোদোজ্জ্বল, খুবই সুন্দর রোদের ঝলমলে রোদের মধ্যে সারাদিন কেটেছে, ফলে শীতের কোনো তীব্রতা বা শীত অনুভূত হয়নি। স্বাভাবিক যে জীবনযাপন সেটাই আমরা লক্ষ্য করেছি। শ্রমজীবী মানুষও রাস্তায় নির্বিঘ্নে কাজ করেছেন, কিন্তু সন্ধ্যার পরে সূর্যাস্তের পর এবং এই বাতাস শুরু হয়, সেই তীব্রতা বাড়ছে এবং মানুষের জবুথবু অবস্থা লক্ষ্য করছি। এবং জানিয়ে রাখি যে আজকে যে তাপমাত্রা 12.8 সর্বনিম্ন যশোরে রেকর্ড করা হয়েছে, এটা সর্বনিম্ন হলেও এই তাপমাত্রা কিন্তু দুপুর নাগাদ 22.8 উঠেছিল, অর্থাৎ স্বাভাবিকভাবেই সারাদিনের কার্যক্রম চলেছে। সারাদিনই রোদের প্রভাবও ছিল সুন্দর, তবে সকালের দিকে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল তীব্র, অর্থাৎ আবহাওয়া অফিসের রেকর্ড অনুযায়ী 97 ডিগ্রি সেলসিয়াস ছিল বাতাসের আর্দ্রতা। সেই কারণে কুয়াশার মাত্রা ছিল অনেক বেশি। তবে সকাল 9টার পর থেকে সেই আর্দ্রতার পরিমাণ কমতে থাকে, স্বাভাবিকভাবেই কুয়াশাও কেটে যায় এবং একেবারেই স্বাভাবিক দিন চলে। কিন্তু এই যে শীতের তীব্রতা বাড়ছে এবং এই যে কুয়াশার যে শৈত্যপ্রবাহের যে প্রতাপ, এর কারণে কিন্তু সাধারণ মানুষের মধ্যে এক ধরনের ভীতি আছে এবং সন্ধ্যার পর থেকে তাদের জীবনযাপন কিন্তু থমকে যাচ্ছে এবং শীত বস্ত্রের অভাবও কিন্তু আমরা লক্ষ্য করছি। কারণ প্রতি শীতেই আমরা লক্ষ্য করি যে বিত্তবানদের পক্ষ থেকে, বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে যে ত্রাণ তৎপরতা, শীতবস্ত্র বিতরণের যে তৎপরতা দেখা যায়, এবার কিন্তু তুলনামূলকভাবে সেটা কম। সেই কারণে পুরানো কাপড়ের দোকানে ছিন্নমূল এবং নিম্নবিত্তের মানুষের ভিড় আমরা লক্ষ্য করছি এবং কৃষি বা শ্রমজীবী মানুষের মধ্যেও কিন্তু এক ধরনের আতঙ্ক আছে। বিশেষ করে আগামীতে যে 2-1 দিনের মধ্যে শৈত্যপ্রবাহ আসছে বলে জানা গেছে এবং সেই তাপমাত্রা যে নামবে 8-এর নিচে নামতে পারে বলে যে আবহাওয়া আগাম সতর্কতা দেওয়া হচ্ছে, সেটা নিয়ে কিন্তু একেবারে নিম্ন শ্রেণীর মানুষ এবং ছিন্নমূল মানুষের মধ্যে কিন্তু এক ধরনের আতঙ্ক আছে। তারা সাহায্য চান এখনই, যেন তাদের কর্মসংস্থানের পাশাপাশি তাদের শীতবস্ত্র যেন সরবরাহ করা হয়। সেই ব্যাপারে বিত্তবান সহ সরকারি উদ্যোগ এখনই তারা প্রত্যাশা করছেন। যদিও আমরা খবরে দেখেছি যে সরকারের পক্ষ থেকে উপজেলা পর্যায়ে শীতবস্ত্র বিতরণ এবং ক্রয়ের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে, তবে যশোরে এখনো সেটা শুরু হয়েছে বলে আমরা এখনো জানতে পারিনি। সেটা দ্রুততার সাথেই চান। এবং আরেকটি যে তথ্য, যে আজকে এই বছর কিন্তু গত বছরের সাথে যদি আবার তুলনা করি, তাইলে কিন্তু পরিস্থিতি কিছুটা এখনো ভালো আছে। কারণ গত বছর এই দিনে আজকে যশোরের সর্বনিম্ন তাপমাত্রা হলেও সেটা 12.8 ছিল সর্বনিম্ন এবং সর্বোচ্চ 22.8, এবং গত বছর এই দিনে ছিল কিন্তু 7.8। সেই তুলনায় কিন্তু আজকে কিছুটা ভালো আছে। আগামী দিনের প্রস্তুতি নেওয়াটাই যেন সকলের কাছে বিশেষ করে গ্রাম অঞ্চলের মানুষের কিন্তু মানবতার জীবনযাপন করছে। যারা কাঁচা ঘর বাড়িতে থাকেন, তাদের কিন্তু ঘরের মধ্যে এই শৈত্যপ্রবাহের বাতাসের তীব্রতা ঢুকছে এবং তাদের যে সামান্য শীতবস্ত্র ঘরে রয়েছে, সেটা দিয়ে শীত নিবারণ তাদের জন্য সহজ হচ্ছে না বলে আমাদেরকে জানিয়েছেন।
তৌহিদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের জেলা প্রতিনিধিরা আমাদের সাথে যোগ দিয়েছিলেন এবং শীতের যে তীব্রতা ঢাকার বাইরে সেই চিত্র দেখাচ্ছিলেন এতক্ষণ। ভাইয়া হোটেলস প্রেজেন্টস নিউজ 24 আরও একটা বিরতি নিয়ে ফিরছি, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।
দর্শক, বিরতির পর আবারও স্বাগত ভাইয়া হোটেলস প্রেজেন্স নিউজ উইজ 24-এ। বড় ধরনের নীতিগত পরিবর্তন আসছে সামাজিক যোগাযোগ মাধ্যম কোম্পানি মেটার প্ল্যাটফর্মগুলোতে। সম্প্রতি এক ভিডিও বার্তায় জাকারবার্গ এই পরিবর্তনগুলোর কথা তুলে ধরেন সবার সামনে। 2016 সালে চালু হয় মেটার ফ্যাক্ট চেকিং প্রোগ্রাম, যার সমালোচনা ছিল শুরু থেকেই। এর মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টের সত্য মিথ্যা যাচাইয়ে পাঠানো হতো চেকারদের কাছে। বিভ্রান্তিকর কিছু পেলে নিউজ ফিড থেকে সরানো হতো কন্টেন্ট। তবে টুইটার বা এক্সের মতো ফেসবুক, ইনস্টাগ্রামেও আর থাকছে না ফ্যাক্ট চেকিং। ব্যবহারকারীদের উপর ছেড়ে দেওয়া হচ্ছে পোস্টের সত্যতা যাচাইয়ের দায়িত্ব। সম্প্রতি ভিডিও বার্তায় মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ জানান, রাজনৈতিক পক্ষপাত দুষ্ট ছিলেন তৃতীয় পক্ষের মডারেটররা। আস্থা অর্জন না করে নষ্ট করেছেন তারা। স্বাধীন মত প্রকাশের জন্য শিকড়ে ফেরার সময় এখন। আমি কথা বলার জন্য সোশ্যাল মিডিয়া তৈরি করেছি, কিন্তু কয়েক বছরে অনেক কিছু ঘটে গেছে যা অনেক বিতর্কের সৃষ্টি করেছে। ফ্যাক্ট চেকাররা রাজনৈতিক পক্ষপাত দুষ্ট এবং তারা আস্থা নষ্ট করেছে। ফ্যাক্ট চেকার না থাকায় এখন থেকে প্ল্যাটফর্মগুলোতে ক্ষতিকর বা ভুয়া কন্টেন্ট বাড়বে বলে ধারণা জাকারবার্গের। তবে নতুন নীতিমালায় থাকবে কমিউনিটি নোটস পদ্ধতি। আমরা ফ্যাক্ট চেকারের পরিবর্তে এখন কমিউনিটি নোট ব্যবহার করব। নিয়মগুলোকে আরও সহজ করা, সেই সাথে ভুল কমানোর বিষয়ে গুরুত্ব দিচ্ছি। তবে জাকারবার্গ এই পরিবর্তনের পেছনে বাক স্বাধীনতাকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়ার কথা জানালেও বিশেষজ্ঞদের অনেকে মনে করছেন এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নেওয়ার আগে এমন সিদ্ধান্তের ফলই বদ্ধমূল হয়েছে এ ধারণা। এর আগে ফেসবুককে জনগণের শত্রু বলেছিলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট। মেটার মালিকানাধীন ফেসবুক, ইনস্টাগ্রাম, থ্রেডস ও হোয়াটসঅ্যাপ বিশ্বজুড়ে সক্রিয় ব্যবহারকারী 300 কোটিরও বেশি। ইফশিতা জামান, চ্যানেল 24।